আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থী ভাইয়াপুর, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমরা অলরেডি তোমাদের এইচএসসি এক্সাম শেষ করে এখন অ্যাডমিশনের দিকে আগাচ্ছ এবং মোটামুটি সবাই ঠিক করে ফেলছো কে কোন দিকে প্রস্তুতি নিবা। সো আমার আজকের এই ভিডিওটা স্পেশালি ডেডিকেটেড থাকবে ভার্সিটি যারা প্রস্তুতি নিতে চাচ্ছ তাদের জন্য, এবং ভার্সিটি প্রস্তুতিতে বায়োলজি সাবজেক্টের গুরুত্ব কতটুকু, বায়োলজি সাবজেক্টের ওয়েট কতটুকু, এবং বায়োলজি সাবজেক্ট তোমার যদি একটা স্ট্রং জোন হয়ে থাকে তাহলে তুমি কোন কোন ইউনিভার্সিটিতে বেশি বেনিফিট পাবা সেটা নিয়ে আমরা কথাবার্তা বলবো। এবং পরবর্তী আরও কিছু ভিডিও আসবে যেখানে তোমাদের ফিজিক্স ম্যাথ এইগুলো থেকেও কীরকম গুরুত্ব থাকবে ভার্সিটিতে সেগুলো নিয়ে আমি ভিডিও বানাবো। প্রথমটা আমরা বায়োলজি দিয়ে শুরু করতেছি। পাশাপাশি যারা কিনা মেডিকেল প্রস্তুতি নিচ্ছ, মেডিকেল প্রস্তুতির পাশাপাশি ব্যাকআপ হিসেবে ভার্সিটিটা রাখতেছো, সো যেহেতু তুমি মেডিকেল প্রস্তুতি নিচ্ছ সুতরাং তোমার অবশ্যই বায়োলজিতে দক্ষতা বেশি। সো তোমার ওই মেডিকেলের পাশাপাশি বায়োলজির জন্য কোন কোন ইউনিভার্সিটি তুমি আগায় থাকবে সেটা নিয়ে আলোচনা থাকবে। পাশাপাশি পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটিতে ঢাকা ভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, দেখো তোমাদের প্রিয় ইউনিভার্সিটিগুলোর নাম কিন্তু এখানে দেওয়া আছে। তো তোমাদের সেই প্রিয় ইউনিভার্সিটিগুলোতে কত মার্ক থাকে ভর্তি পরীক্ষায়, জিপিএ থেকে কত মার্ক আসে, রিটার্ন থাকে কিনা, এই সব কিছু নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো। তার আগে একটু বলে রাখি, আমাদের এসিএস এর যে ভার্সিটি কোর্স বলা যেতে পারে যে বাংলাদেশের সব থেকে বড় যে ভার্সিটি কোর্সটা, তো সেই ভার্সিটি কোর্সের আমাদের ক্লাস কিন্তু শুরু হতে যাচ্ছে 15 আগস্ট থেকে। এবং তোমরা হয়তো যারা পরে ভিডিওটা দেখতেছো তারা হয়তো জানো যে ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। তো সেই ভার্সিটি কোর্সের ক্লাস কিন্তু 15 তারিখ থেকে শুরু, এবং বর্তমানে ডিসকাউন্ট চলতেছে, ডিসকাউন্ট খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এবং এই ভার্সিটি কোর্সে কিন্তু বায়োলজির পুরো দায়িত্বে থাকছে আমি, তোমাদের শুভ্র ভাইয়া, তোমাদের প্রিয় ডাক্তার তোফায়েল ভাইয়া এবং ডাক্তার ফাহাদ ভাইয়া, এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি প্রত্যেকটা সাবজেক্ট হিসেবে প্যানেল তোমরা দেখতে পারতেছো। সো আমরা কোর্সে পরে আসবো, প্রথমে চলো আমরা একটু আলোচনায় চলে যাই। সো দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, রাজশাহী ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জিএসটি গুচ্ছ এবং কৃষি গুচ্ছ, এগুলো এখানে আছে। সর্বমোট অসংখ্য সিট কিন্তু ভাই, অসংখ্য সিট। এতগুলা সিটের মাঝখানে তোমার একটা সিট কি তোমার অ্যাডমিশন টেস্টে তুমি পাবা না? অবশ্যই তুমি পাবা। যেমন দেখো, এখানে শুধু যে ঢাকা ইউনিভার্সিটি তা কিন্তু না, অন্যান্য ইউনিভার্সিটিও কিন্তু আছে। এবং এই যে দেখো জিএসটি যে গুচ্ছ, জিএসটি মানে যেটাকে আমরা নর্মাল গুচ্ছ পরীক্ষা বলি, এখানে কিন্তু 18 থেকে 20টা ইউনিভার্সিটি এখানে আছে। সো অসংখ্য ইউনিভার্সিটি কিন্তু এখানে আছে। সো তোমার এখন কিন্তু এতগুলো ইউনিভার্সিটিতে পরীক্ষা দেওয়া লাগতেছে না, তুমি একটা পরীক্ষা দিয়ে কিন্তু তুমি 18 থেকে 20টা ইউনিভার্সিটির জন্য তুমি কিন্তু কমপ্লিট করতে পারবা। আগে কিন্তু আমাদের সময় যেটা হয়তো, আমাদের এইচএসসি 16 ব্যাচে আমরা যখন ছিলাম, আমাদের সবগুলা ইউনিভার্সিটির জন্য যারা দিতে চাইতো তাদের এখানে এই আন্ডারে যে মানে 18 থেকে 20 ইউনিভার্সিটি আছে সবগুলোর জন্য আলাদা আলাদা করে পরীক্ষা দেওয়া লাগতো, আলাদা আলাদা করে প্রিপারেশন নেওয়া লাগতো। কিন্তু এখন এক সেট প্রশ্ন, সেটা দিয়ে কিন্তু সবগুলো ইউনিভার্সিটির জন্য পরীক্ষা দেওয়া হয়ে যাচ্ছে, এবং সিটও কিন্তু অনেক বেশি। ওকে, কোন ইউনিভার্সিটিতে কতগুলো সিট আছে, কোন ইউনিভার্সিটিতে মিনিমাম কত মার্ক লাগবে, এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো। তুমি অলরেডি হয়তো এগুলো জেনে গেছো, বাট আমার কাছে মূল লক্ষ্য থাকবে বায়োলজির গুরুত্ব তোমাদেরকে বোঝানো। ঠিক আছে, বায়োলজিটা কেন তুমি গুরুত্ব দিয়ে পড়বা। আর একটা কথা বলে রাখি, ইউনিভার্সিটিগুলোতে যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সবগুলাই থাকে প্রশ্ন, এই সবগুলো প্রশ্নের মধ্যে বায়োলজি প্রশ্ন কিন্তু সব থেকে ইজি হয় ভাই। দু একটা ইউনিভার্সিটি ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়োলজি প্রশ্ন সব থেকে ইজি থাকে। এবার বায়োলজি প্রশ্ন দিয়ে আসলে একটা স্টুডেন্টের মানে আনসার করা শুরু করা উচিত। যেমন ধরো ঢাকা ইউনিভার্সিটির কথাই বলি, ঢাকা ইউনিভার্সিটি ধরো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটাই তুমি দাগাবা, ধরো তুমি বাংলা ইংলিশে তুমি দাগাবা না। সেক্ষেত্রে আমি সবসময় রিকমেন্ড করি, আমি নিজেও এই কাজটা করছি, বায়োলজি এবং কেমিস্ট্রি দিয়ে আমি আনসার করা শুরু করছি। প্রথমে বায়োলজি দাগাইছি, তারপরে কেমিস্ট্রি দাগাইছি, তারপরে আমি ফিজিক্স এবং ম্যাথের দিকে গেছি। কারণ কি, ফিজিক্স এবং ম্যাথ ক্যালকুলেটিভ জিনিস, একটা ক্যালকুলেশন না মিললে তোমার দেখা যাবে যে তোমার ব্রেন গামা লেভেলে চলে যাবে, তুমি হাইপার হয়ে যাবে, তোমার দেখবে টাইম ওয়েস্ট হয়ে যাবে। কিন্তু বায়োলজিতে এরকম ক্যালকুলেটিভ কোনো কিছু নাই, তুমি পারলে আনসার, না পারলে নাই। সো এই জন্য বায়োলজি দিয়ে আনসার শুরু করা উচিত, এবং বায়োলজিতে মার্কও কিন্তু অনেক বেশি। তো চলো আমরা একটু দেখে নিই কোথায় কোথায় রিটার্ন আছে। দেখো ঢাকা ইউনিভার্সিটি রিটার্ন আছে, এবং ঢাকা ইউনিভার্সিটিতে বায়োলজিতে টোটাল 25 মার্ক। এই 25 মার্কের মধ্যে 15 মার্ক আসবে এমসিকিউ থেকে, আর 10 মার্ক আসবে কিন্তু রিটার্ন থেকে। সো 25 মার্ক কিন্তু আমরা টোটাল বায়োলজির ক্ষেত্রে পাচ্ছি। ওকে, এবং টোটাল ভর্তি পরীক্ষা মোট নাম্বার হচ্ছে 100। তো 100 নাম্বারের মধ্যে 25 নাম্বার বায়োলজি, 25 নাম্বার ফিজিক্স, 25 নাম্বার কেমিস্ট্রি, 25 নাম্বার ম্যাথ। এর মধ্যে ফিজিক্স এবং কেমিস্ট্রি তোমাকে আনসার করতে হবে, এবং তোমার যেটা মেইন সাবজেক্ট, নট অপশনাল, যেটা মেইন সাবজেক্ট সেটা তোমাকে আনসার করতে হবে। বাকি থাকতেছে 3টা সাবজেক্ট, যেগুলোর মধ্যে ফোর্থ, বাংলা এবং ইংলিশ, এর মধ্যে যে কোনো একটা তুমি আনসার করবা। তো বেটার হচ্ছে পিসিএমবি আনসার করাই সব থেকে বুদ্ধিমানের কাজ। পিসিএমবি আনসার করাই আমি বেশি রিকমেন্ড করি। বাট কারো যদি অবস্থা খুবই খারাপ হয়ে যায়, ইঞ্জিনিয়ারিং প্রস্তুতি নিছে, সে সারা জীবন বায়োলজি ধরেও নাই, তার ক্ষেত্রে বায়োলজি বাদ দিয়ে হয়তো ইংলিশ আনসার করাটা ইজি হবে। বা ধরো যে মেডিকেল প্রস্তুতি নিছে, সে সারা বছর তেমন একটা ম্যাথ ভালো করে পড়ে নাই, ম্যাথে জাস্ট কোনো মতো এ প্লাস পাইছে, সো তার জন্য আমি বলবো যে তুমি ঠিক আছে, তাহলে তুমি ম্যাথ বাদ দিয়া তুমি
তাহলে বাংলা ইংলিশ দেখাও। ইন কেস তোমার কিন্তু অবশ্যই দেখতে হবে যে তোমার মেইন সাবজেক্ট কোনটা ছিল, মেইন সাবজেক্ট অবশ্যই আনসার করতে হবে। তো আমরা বায়োলজিতে ফিরে আসি। রিটেনে কিন্তু 10 মার্ক, তো রিটেন এবং এমসিকিউ এর মার্ক কিন্তু কাছাকাছি, হ্যাঁ, রিটেন এবং এমসিকিউ এর মার্ক কিন্তু কাছাকাছি। তো এটা একটু মাথায় রাখবে, এখানে রিটেন আছে, রিটেনগুলো কিন্তু এত কঠিন না, রিটেন নিয়ে আমি কথাবার্তা বলবো, টেনশন নাই। তারপর দেখো খুলনা ইউনিভার্সিটিতে চলে যাচ্ছি। খুলনা ইউনিভার্সিটি বি ইউনিট, যেটা এই বি ইউনিটের মধ্যে বায়োলজির মার্কটা একটু বেশি থাকে, যেখানে বায়োলজিতে এমসিকিউতে থাকবে হচ্ছে 15 মার্ক এবং রিটেনে থাকবে হচ্ছে 10 মার্ক, অর্থাৎ টোটাল বায়োলজি পরীক্ষায় থাকতেছে 25 মার্ক, ঠিক আছে। তবে এখানে একটা কথা বলে রাখি, যদিও বি ইউনিটকে বায়োলজি ইউনিট বলতেছি আমরা খুলনা ইউনিভার্সিটির ক্ষেত্রে, এখানে কিন্তু ম্যাথও আসে, যার কারণে দেখো ক্যালকুলেটর ইউজ করতে দেয়, যেখানে সিএল লেখা এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেটর ইউজ করতে দেয়, সেটাকে ইন্ডিকেট করা হচ্ছে। আরও একটা ইউনিভার্সিটি আছে যেখানে ক্যালকুলেটর ইউজ করতে দেয়, সেটা হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি, এখানে ক্যালকুলেটর ইউনিভার্সিটি ইউজ করতে দেয়, বাকি কোনো জায়গায় কিন্তু ক্যালকুলেটর ইউজ কিন্তু সেরকম করে থাকতেছে না, ঠিক আছে। তো চট্টগ্রাম ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, এখানে ক্যালকুলেটর ইউজ করতে পারবা। এবং খুলনা ইউনিভার্সিটি যেটা বি ইউনিট, এটা বায়োলজি ইউনিট বলা হয়, এই ইউনিটটাকে নর্মালি ইঞ্জিনিয়ারিং ইউনিট বলা হয়, বাট বি ইউনিট বায়োলজি ইউনিট থাকার পরও সেখানে কিন্তু ম্যাথ থাকে, এই জন্য ক্যালকুলেটর ইউজ করতে দেয়। এবং সেখানে এমসিকিউতে থাকবে 15 মার্ক এবং রিটেনে থাকবে হচ্ছে 10 মার্ক, একদম জাস্ট কিসের মতো, ঢাকা ইউনিভার্সিটির মতো। তো ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি দুটোর ক্ষেত্রে রিটেন এবং এমসিকিউ তে মার্ক ডিস্ট্রিবিউশন সমান। এখন দেখো রিটেনের জন্য তুমি কি পড়বা। রিটেনের জন্য আমি দেখো তোমাদের একটা শর্টকাট একটা টেকনিক বলে দিই, রিটেনের জন্য তুমি কি করবা। রিটেনের জন্য তুমি সৃজনশীলের খ খ পড়ছিলে না, অনুধাবনমূলক প্রশ্ন, সৃজনশীলের খ পড়ছিলে, অনুধাবনমূলক প্রশ্ন, এইগুলোর দিকে একটু বেশি ফোকাস করো। ওইগুলো যদি তোমার ভালো করে জানা থাকে তাহলে তুমি আনসার করতে পারবা। বায়োলজির জন্য বলতেছি, কিন্তু স্পেশালি বায়োলজি নিয়ে কোনো কথা বলতেছি, ম্যাথ ফিজিক্স না। তো সৃজনশীলের খ নিয়ে আলোচনা করবে এবং গ টাইপের কিছু প্রশ্ন আসতো, সে গ ঘ টাইপের প্রশ্ন, কারণ গ ঘতে তো অনেক কিছু থাকতো। দেখো এখানে বর্ণনামূলক যে প্রশ্নগুলা, সেগুলোর কথা আমি বলতেছি। যেমন ধরো মালবেসি পয়সি গোত্র, নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদের ক্ষেত্রে, তো মালবেসি গোত্রের বৈশিষ্ট্য লিখতে বলতে পারে তোমাকে 5 থেকে 7টা, পয়সি গোত্রের 5 থেকে 7টা বৈশিষ্ট্য লিখতে বলতে পারে, নগ্নবীজি অথবা আবৃতবীজি উদ্ভিদের 5 থেকে 7টা বৈশিষ্ট্য লিখতে বলতে পারে, অথবা নগ্নবীজি আবৃতবীজি উদ্ভিদের পার্থক্য লিখতে বলতে পারে। পার্থক্য আসলে 3 থেকে 4টা পার্থক্য দিলে হয়ে যাবে, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। অথবা প্রশ্ন এভাবে আসতে পারে যে কয়েকটা প্রাণীর নাম দিয়ে দিল, সেই প্রাণীর বৈজ্ঞানিক নাম লিখতে হবে, তো সেটা কিন্তু আবার জ্ঞানমূলকের মধ্যে চলে যাচ্ছে, সেটা কিন্তু আবার জ্ঞানমূলক টাইপের কিন্তু হয়ে যাচ্ছে কিন্তু। তো সেই ক্ষেত্রে জ্ঞানমূলকটাকে আমি দিচ্ছি না, কারণ এত ছোট প্রশ্ন নর্মালি আসে না, বাট এরকম কিন্তু একবার প্রশ্ন আসছিল যে কয়েকটা উদ্ভিদ বা প্রাণীর নাম দিয়ে দিয়েছে, তাদের বৈজ্ঞানিক নাম লিখতে বলেছে, তো এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে। তারপর ধরো এরকম প্রশ্ন আসতে পারে যে ধরো মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়, বা পাওয়ার হাউসের সম্পর্কে বর্ণনা লেখো। অথবা এরকম প্রশ্ন আসতে পারে টিকা লিখো, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি উভয়ের ক্ষেত্রে প্রযোজ্য। এরকম প্রশ্ন আসতে পারে টিকা লিখো, টিকা মানে কি, ওইটা সম্পর্কে 2 থেকে 4 লাইন লেখো, এটাকে বলে টিকা লেখা। কি লেখো, টিকা লেখো, টিকা টিকা লেখো যখন আসে তখন বুঝবা একটা জিনিস সম্পর্কে 2 থেকে 4 লাইন লিখতে বলছে। তো ধরো টিকা লিখো, লিখে ধরো 5টা জিনিস দিয়ে দিল, 5টা জিনিস সম্পর্কে লিখতে হবে। যেমন ধরো টিকা লিখোর মধ্যে দিয়ে দিল ধরো লাইসোজোম, টিকা লিখো দিয়ে দিল মধ্যে দিল এক্সিডু কনজারভেশন দিয়ে দিল, টিকা লিখোর মধ্যে দিয়ে দিল ধরো হৃদচক্র, টিকা লিখোর দিয়ে মধ্যে লিখে দিল আর্থপোডা পর্ব, এরকম টাইপের দিবে। সেখানে 2 মার্কের জন্য বা 3 মার্ক, মানে তুমি তো বুঝতেই পারতেছো, মার্ক তো তুমি জানো, মার্ক তো দেওয়াই থাকবে, অতটুকু লেখা লাগে, তোমাকে তো একটা বক্স করে দিবে যে এইটুকু জায়গার মধ্যে তোমাকে লিখতে হবে, রাইট। সো এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। এর থেকে কঠিন প্রশ্ন আসলে আসার মতো কিছু নাই। ধরো প্রশ্ন এরকম আসতে পারে যে পরিফেরা পর্বের 5টা বৈশিষ্ট্য লেখো, অ্যাকোমোডার্মাটা পর্বের 5টা বৈশিষ্ট্য লেখো। তো তুমি তো বুঝছো যে হয় আসলে অনুধাবনমূলক প্রশ্ন আসবে, লাইসোজোমকে কেন আত্মঘাতী থলিকা বলা হয়, বা লাইসোজোমের কাজ কি, এরকম টাইপের প্রশ্ন আসতে পারে। অথবা গতে বুঝাইছি অ্যাকচুয়ালি, মানে যেগুলোকে পয়েন্ট করে লেখা যায় এরকম বর্ণনামূলক প্রশ্ন আসতে পারে, অর্থাৎ পয়েন্ট করে লেখা যায়, পয়েন্ট অ্যান্ড বক্স। তার মানে রিটেনের জন্য আমরা আরেকটা জায়গায় একটু বেশি ফোকাস করবো, সেটা হচ্ছে পয়েন্ট অ্যান্ড বক্স। তোমাদের বইয়ের মধ্যে কোনো কিছু পয়েন্ট করে লেখা আছে বা পয়েন্ট করে লেখা সম্ভব, এই টাইপের জিনিস, এবং বক্স আছে এরকম বক্স টাইপের কোনো জিনিস, পার্থক্য আকারে লেখা যায় এরকম কোনো জিনিস, পয়েন্ট বক্স এবং পার্থক্য এই টাইপের দেখো। তাহলে আমি এখন মোটামুটি বলে দিলাম, পয়েন্ট বক্স পার্থক্য করে লেখা যায় এরকম কিছু, টিকা লেখো ছোট্ট করে লিখবা, খতে এবং গতে, এবং বর্ণনা লেখা যায় এরকম টাইপের প্রশ্ন। কি লেখা যায়, বর্ণনা লেখা যায়, পয়েন্ট করে বর্ণনা লেখা যায় এরকম টাইপের প্রশ্ন, এগুলো রিটেনের মধ্যে আসবে। তাহলে এই হচ্ছে রিটেনের কথা বলতে, ঢাকা ইউনিভার্সিটি রিটেন আছে, খুলনা ইউনিভার্সিটি রিটেন আছে। দেখো এখানে আমি যে স্টেটগুলো লিখছি, এই স্টেটগুলো কিন্তু লাস্ট ইয়ারের পরীক্ষার প্রশ্ন অনুসারে, অর্থাৎ এইচএসসি 25 ব্যাচ যেটা দিছে সেই অনুসারে করা। সো তোমাদের পরীক্ষা আস্তে আস্তে এগুলোর মধ্যে 2-একটা জিনিসের চেঞ্জ আসতে পারে, কারণ প্রত্যেক বছরই কিছু না কিছু চেঞ্জ করে ফেলে। যেটা চেঞ্জ আসতে পারে, সেই চেঞ্জ আসলে সেটা নিয়ে আমি আবার নতুন করে তোমাদেরকে ভিডিও বানাই দিব, টেনশনে কিছু নাই। যেমন চেঞ্জ কেমন, যেমন জগন্নাথ ইউনিভার্সিটির মধ্যে একটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। জগন্নাথ ইউনিভার্সিটি যেটা করছে, জগন্নাথ ইউনিভার্সিটি আগের বছর রিটার্ন ছিল, লাস্ট ইয়ার একদম ঘটা করে তারা মানে রিটার্ন বাদ দিয়ে দিল, সব কিছু এমসিকিউ নিয়ে আসলো, তারা জিপিএ এর মার্ক নিয়েও বেশ কিছু চেঞ্জ আনলো, মানে রিটার্নটা একদম ঢাপ করে বাদ দিয়ে দিল তারা, ঠিক আছে। এবং এমনভাবে বাদ দিল যে তারা প্রশ্নের আনসারের মানও কমাই দিল, যে এক একটা প্রশ্নের গাইড আনসারের জন্য 0.75 করে দিল। তাহলে 32টা প্রশ্ন আনসার করলে তারপর তুমি 24 মার্ক পাবা, এরকম একটা অবস্থা হয়ে গেল, ঠিক আছে। সো এরকম চেঞ্জ আনে, তো এই কারণে জগন্নাথ ইউনিভার্সিটি লাস্ট ইয়ার কিন্তু রিটার্নটা থাকলো না। তো সামনের বছর কি করে চেঞ্জ আসতেই পারে, বা যেগুলো রিটেন আছে আমি এগুলো তোমাদের বলে ফেললাম, কমন যেগুলো আছে। রিটেনের কাহিনী শেষ। এবার আমরা একটু চলে আসি
বায়োলজিতে সব থেকে বেশি মার্ক ক্যারি করে, সব থেকে বেশি মার্ক ক্যারি করে মেডিকেলের পরে। তো এখানে তো আমি মেডিকেল নিয়ে কথাবার্তা বলতেছি না, মেডিকেলে তো 30 মার্ক বায়োলজিতে যাচ্ছে, বা তারপরও সব থেকে বেশি মার্ক ক্যারি করে, 30-এর থেকেও বেশি মার্ক ক্যারি করে একটা জায়গা আছে, সেই জায়গাটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। সেই জায়গাটা হচ্ছে কি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, এবং সেটা ডি ইউনিট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ডি ইউনিট। এই ইউনিট নিয়ে পরে আমি আরেকটা ভিডিওতে কথাবার্তা বলবো। আপাতত ডি ইউনিটে থাকে, ডি ইউনিট থেকে বায়োলজি ইউনিট বলা হয়। ডি ইউনিটকে বলে বায়োলজি ইউনিট। মোট ভর্তি পরীক্ষায় 80 মার্কের পরীক্ষা হয়, এবং জিপিএ থেকে এসএসসির জিপিএকে 1.5 দিয়ে গুণ করতে হয়, এইচএসসির জিপিএকে 2.5 দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ এসএসসির জিপিএ থেকে আসবে 7.5 আর এইচএসসি জিপিএ থেকে আসবে 12.5, অর্থাৎ সব মিলে হচ্ছে 20। তোমার জিপিএ থেকে খুব বেশি আসতেছে না। এই হচ্ছে 80 আর 20। তো এই 20-এর দিকে তাকানোর দরকার নেই, তোমার 80 যদি ভালো হয় 20-এর 2-1 নাম্বারের জন্য তোমার কোনো প্রবলেম হবে না, এখানে টেনশনের কিছু নাই। ঠিক আছে, কি বললাম যে তোমার যদি 80-তে ভালো হয় বা এখানে যদি 100-তে ভালো হয়, মেন ভর্তি পরীক্ষা যদি ভালো হয়, তাহলে ওইখানে তোমার জিপিএতে এই 20-এর জন্য তোমার আহামরি কোনো ক্ষতি হবে না। ওইখান থেকে যদি 2-3 নম্বর কমও থাকে তাহলে কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই জন্য ভয় পাওয়ার কিছু নাই। জিপিএ নিয়ে পরে আসতেছি আমি। তো দেখো বায়োলজি ইউনিট ডি ইউনিটে 80 মার্কের পরীক্ষার মধ্যে 44 নাম্বার থাকতেছে হচ্ছে, 44 নাম্বার থাকতেছে হচ্ছে বায়োলজি থেকে। যেখানে ধরো বোটানিতে 22, জুওলজিতে 22, এটা একটা অলিখিত নিয়ম, এটা সবসময় যে মেনটেন হয় ব্যাপারটা এরকম না। কখনো এরকম হইতে পারে যে জুওলজিতে 21 চলে আসলো, বোটানিতে 23 চলে আসলো, বা জুওলজিতে 20 চলে আসলো, বোটানিতে 24 চলে আসলো, হইতেই পারে। 22 যে সবসময় মেনটেন হবে এরকম চেঞ্জ হইতে পারে, বাট স্ট্যান্ডার্ড হিসেবে ধরে রাখলাম বোটানি জুওলজি, এবং অনেক বেশি মার্ক কিন্তু 80 মার্কের মধ্যে 44 মার্কই আসতেছে আমাদের কিসে থেকে, বায়োলজি থেকে। সো বায়োলজি এখানে গুরুত্ব বেশি, এবং এখানে কেমিস্ট্রি আছে, এখানে ম্যাথ আনসার করা লাগে না, মানে ম্যাথ নামের কিছু নাই। সো যারা মেডিকেলের প্রস্তুতি নিচ্ছে বা যাদের বায়োলজির দক্ষতা অনেক ভালো, তাদের জন্য এই জায়গাটা অনেক ভালো। তবে এখানে একটা কথা বলে রাখি, শুনতে ভালো লাগতেছে যে বায়োলজিতে অনেক মার্ক এবং নেরি মার্কিং, মানে জিপিএ থেকে মার্কিং অনেক কম, বাট সত্যি কথা হচ্ছে কম্পিটিশন সব থেকে বেশি। ফার্স্ট টাইম সেকেন্ড টাইম মিলে সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট এখানে পরীক্ষা দেয়। ফার্স্ট টাইমে যারা মেডিকেলে চান্স পায় না তাদের একটা আশা থাকে জাহাঙ্গীরনগর, সেকেন্ড টাইমে যারা মেডিকেলে চান্স পায় না তাদের একটা তীব্র আশা থাকে জাহাঙ্গীরনগর। কারণ নর্মালি দেখা যায় যে মেডিকেল পরীক্ষা তো আগেই হয়ে যায়, জাহাঙ্গীরনগরের পরীক্ষাগুলো পরে নেয়। সো সেই হিসাবে এখানে কম্পিটিশন খুবই হাই, এবং সিট অনেক অল্প, এবং এখানে পুরুষ মহিলা ছেলে মেয়ের সিটের মধ্যে একটা কোটা আছে আলাদা। সো সেই হিসাবে কম্পিটিশন এখানে অনেক বেশি, এটির মাথায় রাখা লাগবে। বাট এখানে বায়োলজিতে মার্ক পাওয়ার চান্স অনেক বেশি। সো এখানে বায়োলজি প্রশ্ন, এবং প্রশ্নের মানটা কেমন হয়, প্রশ্নের মানটা হয় যে এখানে যতগুলো ইউনিভার্সিটির নাম দেওয়া আছে সবগুলো থেকে এই জাহাঙ্গীরনগর ডি ইউনিট পরীক্ষার প্রশ্নগুলো তুলনামূলক একটু কি বলবো, অনেকে এটাকে স্ট্যান্ডার্ড বলে, বাট আমি মনে করি এখানে প্রশ্নটা একটু কঠিনই হয়। রেগুলার বোর্ড পরীক্ষার যাদের এ প্লাস পাওয়ার বায়োলজিতে ক্যাপাসিটি আছে, সে বোর্ড পরীক্ষায় এ প্লাস পাওয়ার শুধু ক্যাপাসিটি দিয়েই জাহাঙ্গীরনগর ডি ইউনিটে তুমি বায়োলজিতে যে খুব ভালো করতে পারবা তা কিন্তু না। বোর্ড পরীক্ষায় তোমার বায়োলজিতে খুব ভালো প্রস্তুতি থাকলে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে একদম বায়োলজিতে ম্যাক্সিমাম মার্ক তুলে নিয়ে আসতে পারবা, কিন্তু জাহাঙ্গীরনগরে তোমার এটা সম্ভব না। এমনকি মাঝে মাঝে এরকমও হয়, আমার কাছে মনে হয়েছে প্রশ্ন সলভ করতে যায় বিগত বছরগুলোতে, এবং নিজে যখন আমি মেডিকেলে ভর্তি পরীক্ষা দিছি বা তারপরে জাহাঙ্গীরনগরের পরীক্ষার জন্য প্রস্তুতি নিছিলাম, যদিও মানে সেটা অনেক পুরাতন কথা, তারপরেও আমার কাছে মনে হয়েছে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নের তুলনায় বা মেডিকেলের প্রশ্নের তুলনায় কিছু কিছু ক্ষেত্রে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন কঠিন হয় বেশি। মেডিকেল ভর্তি পরীক্ষায় দেখবা বৈজ্ঞানিক নাম থেকে প্রশ্ন এতটাও বেশি আসে না, সংখ্যামূলক প্রশ্ন এতটাও বেশি করে না। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটিতে করলেও একটা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন হয়। জাহাঙ্গীরনগরে এরকম কিছু নাই। জাহাঙ্গীরনগরে এমন এমন প্রশ্ন দিয়ে ফেলবে যেগুলোর জন্য তুমি হয়তো ঢাকা ভার্সিটিতেও প্রস্তুতি নাও নাই, সেগুলোর জন্য তুমি মেডিকেলের জন্য তুমি হয়তো প্রস্তুতি নাও নাই। যেমন ধরো ক্লোরোফিলের রাসায়নিক, ক্লোরোফিল অণুর ফর্মুলা তোমার কাছে যায় বসলো, বেশ কিছু ধরো জীবের পরিবেশ বিস্তার এবং সংরক্ষণ যে চ্যাপ্টার, সেখান থেকে এমন এমন প্রশ্ন দিয়ে দিল, এমন এমন জায়গার নাম দিয়ে প্রশ্ন দিল, এমন এমন পশু পাখির নাম দিল তুমি কখনো শুনো নাই, এটা হয়তো তুমি ঢাকা ভার্সিটির জন্য পড়ো নাই, মেডিকেলের জন্য তুমি পড়ো নাই। সো এই হিসাবে জাহাঙ্গীরনগর ইউনিটের বায়োলজিটা একটু স্ট্যান্ডার্ড থেকে আপার লেভেলে যে প্রশ্ন হয় এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, আচ্ছা। তারপর একটু ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসি। ঢাকা ইউনিভার্সিটিতে 25 করেই থাকে, 4-25 100 মার্কের পরীক্ষা হবে তোমার, যেটা টেস্ট স্কোর 100 আর জিপিএ স্কোর হচ্ছে 20। এসএসসি জিপিএকে 2 দিয়ে গুণ, এইচএসসি জিপিএকে 2 দিয়ে গুণ, অর্থাৎ 5-5-10। সো এই 20 মার্ক, এখানে হচ্ছে 100 মার্ক। তো এখন দেখো যারা হচ্ছে জিপিএ কম হবে এরকম চিন্তা ভাবনা করে খুব হাই উতাস করতেছো যে হ্যাঁ আমার তো পরীক্ষা খারাপ হয়ে গেছে, এসএসসিতে আমার জিপিএ 5 আসছে কিন্তু এইচএসসিতে আমার জিপিএ 5 আসবে না, আমার দ্বারা হবে না, আমার দ্বারা ভার্সিটি প্রস্তুতি নেওয়া হবে না, এরকম যারা যারা ভাবতেছো তোমাদেরকে বলতেছি ভাই এটা এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে দাও। ঢাকা ইউনিভার্সিটিতে জিপিএ থেকে মাত্র 20 মার্ক আসে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে জিপিএ থেকে মাত্র 20 মার্ক আসে। বেশ কিছু ইউনিভার্সিটি আছে যেখান থেকে জিপিএ থেকে মার্কই হয় না, জিপিএ কাউন্টই হয় না। যেমন রাজশাহী ইউনিভার্সিটি জিপিএ তোমার কাউন্টই হবে না, চট্টগ্রাম ইউনিভার্সিটি তোমার জিপিএ নিয়ে তেমন কোনো মাথা ব্যথাই নাই। তারপর ধরো জিএসটি মানে যেটা গুচ্ছ পরীক্ষা, এখানে জিপিএ নিয়ে কোনো কাউন্টই আসবে না। সো এইসব ইউনিভার্সিটিতে জাস্ট তোমার মেন ভর্তি পরীক্ষা তুমি যা মার্ক পাবা, সেই মার্ক যদি ঠিকঠাক থাকে, কাট মার্কের উপরে থাকে, তাহলেই তুমি মানে তোমার মার্ক যদি ঠিকঠাক হয় আর কি,
যতগুলো সিট আছে সেই অনুসারে, তাহলে তুমি চান্স হয়ে যাবে। সো তোমার পরীক্ষা ভালো হয় না এটা নিয়ে তোমার কানাকাটি করার কিছু নাই। সামনের দিন যেটা আছে সেটাকে তুমি কাজে লাগো। আগামী যেই সময়টুকু আছে, বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষা, গুচ্ছ পরীক্ষা অনেক পরে নর্মালি হইতে দেখছি আমরা। সো সেগুলো যদি তুমি পরীক্ষায় প্রস্তুতি নাও, ঢাকা ইউনিভার্সিটি তুমি পারবা। ধরো তোমার এমন হইলো যে ঢাকা ইউনিভার্সিটিতে তোমার জিপিএ আসে হচ্ছে প্রস্তুতির জন্য, ধরো এসএসসি জিপিএ তোমার 5 আছে, এসএসসি জিপিএ ধরো তোমার 5 আছে, তাহলে 5 × 10, 5 × 2 সমান 10 তোমার আসে। আর এইচএসসি জিপিএ তে আল্লাহ না করুক ধরো তোমার 4 চলে আসে, তাহলে 4 দুগুণে কত 8, তাহলে 10 আর 8 কত 18, তো 20-এর মধ্যে 18, মাত্র 2 মার্ক কাটা যাচ্ছে। তো 2 মার্ক কোনো বিষয়, 2 মার্ক কোনো বিষয়ই না। তুমি যদি এইখানে 2টা এমসিকিউ বেশি কারেক্ট করো তাহলে তো তোমার হয়ে গেল। সো এখানে 100টা এমসিকিউ তোমার খেলা, মানে 100টা এমসিকিউ না, মানে 100 মার্কের তোমার খেলা, যেখানে রিটার্ন আছে এমসিকিউ আছে, সেখান থেকে তোমার মাত্র 2 মার্ক চলে যাচ্ছে। তো 2 মার্ক তো তুমি এখান থেকে ইজিলি মেকআপ করে ফেলতে পারবা। সো এই জন্য যাদেরকে বলতেছি, যারা হচ্ছে মানে এক্সাম খারাপ করার কারণে তুমি মানে বোর্ড এক্সাম তোমার খারাপ হয়ে গেছে, তোমার ধরো এসএসসি তে জিপিএ 4.5, এইচএসসি তে তোমার জিপিএ 4.5, দুটো মিলে ধরো তোমার কত মানে 9 আসে, তাহলে 9 দুগুণ 18, 2 মার্ক কাটা যাচ্ছে। এই 1-2 মার্কের জন্য তোমার চান্স কোনো ম্যাটারই করবে না, এটা তুমি ইজিলি তুমি চান্স পাবা। এবং আরেকটা কথা বলে রাখি, কেন আমি এই কথাটা বললাম, জিপিএর কথাটা কেন তুলে নিয়ে আসলাম, কারণ তোমার যদি বায়োলজির প্রস্তুতি স্ট্রং থাকে, বায়োলজিতে মার্ক তোলা অনেক সহজ, অনেক সহজ। এবং ভার্সিটি বায়োলজিতে যে প্রশ্ন আসে, বিশেষ করে ঢাকা ভার্সিটি বায়োলজিতে যে প্রশ্ন আসে, এটা খুবই সহজ। সো এই জন্য বায়োলজি তোমার মার্কটাকে বাড়াই দিবে, আর মার্ক বাড়লে তোমার র্যাঙ্ক পজিশন উপরে থাকবে, র্যাঙ্ক পজিশন উপরে থাকলে তোমার সাবজেক্ট পাওয়ার পসিবিলিটিটা কী হবে, একটু ভালো হবে। যদিও সাবজেক্টের ক্ষেত্রে অন্যান্য সাবজেক্টের মার্কও অনেক ডিপেন্ড করে, বা তারপরেও তোমার র্যাঙ্কটা তো উপরে থাকবে। তো ঢাকা ইউনিভার্সিটির কথাবার্তা বলে ফেললাম। তো এমসিকিউ আর রিটার্ন কি থাকবে, এবং ঢাকা ইউনিভার্সিটির এমসিকিউর ক্ষেত্রে আমি তোমাকে বলবো যে বায়োলজির যে এমসিকিউটা, তুমি জাস্ট বিগত বছরের কোশ্চেন ব্যাংক সলভ করো, তাহলে তুমি কোন টপিক থেকে প্রশ্ন আসে সেটার একটা ধারণা পাবা, কোন টপিক থেকে প্রশ্ন আসে। অ্যান্ড তারপরে হচ্ছে তুমি মেন বই তো অবশ্যই পড়বা, মেন বই তো অবশ্যই পড়বা, এবং ওই টপিকগুলোতে বেশি বেশি করে চোখ বোলাবা। কারণ টপিক রিপিট হয়, কোশ্চেন রিপিট যতটা না হয়, টপিক রিপিট হয়। আর আমাদের এই কোর্সে তো ধরো আমি আছি বায়োলজিতে, তোমাদের ফাহাদ ভাই আছেন বায়োলজিতে, এবং ডাক্তার তোফায়েল ভাই আছেন বায়োলজিতে। আমরা প্রত্যেকে 8টা করে চ্যাপ্টার নেবো, 3টা 24 চ্যাপ্টার পড়াবো। এই ধরো আমার চ্যাপ্টারের ডিস্ট্রিবিউশন, এই হচ্ছে ডাক্তার ফাহাদ ভাই চ্যাপ্টারের ডিস্ট্রিবিউশন, এবং ডাক্তার তোফায়েল ভাই চ্যাপ্টার ডিস্ট্রিবিউশন। আমরা তোমাদেরকে এমনভাবে পড়াই দিব যে তোমার বায়োলজি নেওয়ার কোনো টেনশনই থাকবে না। সেম ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের ক্ষেত্রেও প্রযোজ্য, অন্যান্য ভাইরা সেভাবেই তোমাদেরকে পড়াই দিবেন। সো আমি বায়োলজি নিয়ে কথা বলতেছি, বায়োলজি নিয়ে তোমাদের কোনো টেনশন নাই, আমি ক্লাসে আমরা যেভাবে পড়াবো এর বাইরে তোমার কিছু লাগবে না, তোমার জাস্ট পড়তে হবে বাসায়। আচ্ছা, তো তারপরে ধরো আমরা একটু জগন্নাথ ইউনিভার্সিটির দিকে চলে যাই। জগন্নাথ ইউনিভার্সিটি, যেখানে ভর্তি পরীক্ষা মোট নাম্বার হচ্ছে 72। এটা কিভাবে আসে, 3-24-72, ঠিক আছে, 3-24-72। সো এখানে তোমার বায়োলজিতে মার্ক আসবে, এবং তোমার তোমার এখানে টোটাল 32টা এমসিকিউ তোমাকে আনসার করতে হবে। টোটাল এমসিকিউ আনসার করতে হবে তোমার 96টা, 96 গুণ 0.75 সব মিলে হচ্ছে তোমার 72 মার্ক। অর্থাৎ এখানে এক একটা এমসিকিউর জন্য কিন্তু তুমি 0.75 মার্ক করে পাবা। এবং এখানে এসএসসি জিপিএ কে 2 দিয়ে এবং এইচএসসি জিপিএ কে 3.6 দিয়ে, অর্থাৎ টোটাল 28 নাম্বার আসবে এ থেকে, তোমার জিপিএ থেকে। সো একটু বেশি আসতেছে এখানে জিপিএ থেকে মার্ক, বাট এটাও আসলে খুব বেশি যে ম্যাটার করবে তা কিন্তু না। তুমি গুণ করলে আসলে খুব যে বেশি তোমার জিপিএর কারণে মার্কের দিক সেদিক হবে এমন না, ঠিক আছে। সো এই হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটির কথাবার্তা। তারপর রাজশাহী ইউনিভার্সিটির বায়োলজি ইউনিটটা, যেটাকে আমরা সি ইউনিট আমরা নর্মালি বলতেছি। তো এখানে তোমার 100 মার্কের পরীক্ষা। তো এটাই একটা জায়গা যেখানে নর্মালি আমরা যেখানে দেখছি সবগুলোর ক্ষেত্রে এমসিকিউর জন্য 1 মার্ক করে। ইভেন আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি এমসিকিউতে মার্ক কমাই দিছে 0.75। জাহাঙ্গীরনগর এমন একটা বিশেষ জায়গা যেখানে এমসিকিউর জন্য তোমাকে মার্ক বেশি দিবে। একটা এমসিকিউ কারেক্ট করার জন্য 1.25 করে মার্ক দিবে, একটা এমসিকিউ কারেক্ট করার জন্য 1.25 করে মার্ক দিবে। এবং আমাদের সময় নেগেটিভ মার্কিং এখানে কম ছিল, 0.2 করে নেগেটিভ মার্কিং ছিল, ঠিক আছে। লাস্ট ইয়ার করতে আমরা এরকম দেখছি। সো এখানে নেগেটিভ মার্কিংও কম, এবং একটা প্রশ্ন আনসার রাইট করার জন্য 1.25 করে পাবা। সুতরাং 31.25 করে তুমি এখানে পাচ্ছ রাজশাহী ইউনিভার্সিটি সি ইউনিট। এবং এখানে কিন্তু জিপিএ থেকে কোনো মার্ক কাউন্ট হবে না। এমন অনেক জায়গা, এমন অনেক স্টুডেন্ট আছে, আমি দেখছি অনেক স্টুডেন্ট আছে যে এইচএসসিতে জিপিএ খারাপ ছিল, তার মিনিমাম ক্রাইটেরিয়া যতটুকু দরকার রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য সেটুকু তার ছিল, এবং সে রাজশাহী ইউনিভার্সিটিতে চান্স পাইছে এবং ভালো সাবজেক্ট নিয়ে পড়ছে এইচএসসি জিপিএ খারাপ হওয়ার পরও। অর্থাৎ এইচএসসি পরীক্ষা যতই খারাপ হোক না কেন, তুমি যদি রাজশাহী ইউনিভার্সিটি ফোকাস করে পড়ালেখা করো, ভাই তোমার চান্স হয়ে যাবে। এখানে এইচএসসি এসএসসির জিপিএ কাউন্টই হচ্ছে না। সেম আরেকটা জায়গা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে, বাট এখানেও জিপিএ কাউন্ট হবে না। খুলনা বিশ্ববিদ্যালয়, এখানে তোমার জিপিএর কাউন্ট নর্মালি গত বছর হইতে দেখি নাই আমরা, ঠিক আছে। এবং এক্ষেত্রে দেখো চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এমসিকিউ থেকে এক একটা মানে 25টা এমসিকিউ আসবে বায়োলজিতে, এবং 25 মার্ক করে থাকবে। খুলনা ইউনিভার্সিটি অলরেডি তোমাদের কথা বলে ফেলছে, এমসিকিউতে বায়োলজি থেকে বিশেষ করে বেশি মার্ক থাকতেছে এই বি ইউনিটে, এখানে এমসিকিউ থেকে 15 আর রিটেন থেকে 10। কুমিল্লা ইউনিভার্সিটির ক্ষেত্রে এক্ষেত্রে জিপিএ মার্ক আমরা লাস্ট বছর পর্যন্ত দেখছি জিপিএ মার্ক থেকে 20 আসছে জিপিএ থেকে, এবং এখানে এমসিকিউ 25
করে মার্ক এবং টোটাল পরীক্ষা হচ্ছে 100 মার্কের। এখানে বায়োলজিতে তুমি 25 নাম্বার পাবে এমসিকিউতে। এবং জিএসটি গুচ্ছ এখানে প্রচুর সিট ভাই, প্রচুর সিট। 18 থেকে 20টা ইউনিভার্সিটি। কেন আমি বাবা 18 থেকে 20টা বলতেছি, কারণ এই যে মানে দেখা যায় লাস্ট মোমেন্টে অনেকে জিএসটি মানে এই গুচ্ছ থেকে বের হয়ে আসে। এই যে এইসব কর্মকাণ্ডের কারণে 18 থেকে 20 বলছি, ঠিক আছে। দেখা গেল যে এবছর কেউ এক্সট্রা ভাবে অ্যাড হইলো, আবার কেউ বের হয়ে আসতে পারে। যাই হোক, এটা বেশিরভাগ ইউনিভার্সিটি গুচ্ছের মধ্যে আসুক, আমরা তাই চাই। তো এখানে তোমার 100 মার্কের পরীক্ষা, এখানে বায়োলজি থেকে 25 মার্ক থাকতেছে এবং এখানে তোমার পরীক্ষার জিপিএ থেকে কোনো মার্ক আসতেছে না, এসএসসি এবং এইচএসসি থেকে মার্ক আসতেছে। আরও একটা ভালো জায়গা তুমি পাইলা, এখানে জিপিএ নিয়ে তোমার কোনো ম্যাটার নাই এবং এখানে ভরপুর সিট। মানে এটা এমন একটা জায়গা, অসংখ্য সিট, অসংখ্য সিট, অনেকগুলো ইউনিভার্সিটির জন্য একটাই পরীক্ষা। এবং এখানে তুমি একটু ভালো করে যদি প্রস্তুতি নাও, এবং এখানে বায়োলজিতে খুবই সহজ প্রশ্ন হয়, বায়োলজি এবং কেমিস্ট্রি সব থেকে সহজ প্রশ্ন হয়। কেন আমি বায়োলজিকে এত বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ এই সবগুলো জায়গায় তুমি বায়োলজি দিয়ে আনসার করা শুরু করবা, কারণ বায়োলজিতে তুমি বেশি মার্ক পাইতে পারলে তোমার জন্য এটা ইজি হবে এবং এখানে কোশ্চেন খুবই স্ট্যান্ডার্ড হয়, ঠিক আছে। আচ্ছা, কৃষিগুচ্ছের ব্যাপারটা একটু এখানে একটু অন্যরকম। এখানে জিপিএ থেকে একটু বেশি মার্ক আসতেছে, এসএসসি এবং এইচএসসি জিপিএ থেকে 25 করে মার্ক আসতেছে এবং এখানে জিপিএ ক্যালকুলেশনটা একটু কঠিন। 50 মার্ক আসতেছে টোটাল জিপিএ থেকে। এখানে জিপিএ ক্যালকুলেশনটা নর্মালি এত দ্বিগুণ এরকম হয় না। তোমার টোটাল যে মার্ক সেটাকে একটা জিনিস দিয়ে ভাগ করতে হয়, আবার গুণ করতে হয়, এভাবে করে একটা বের করতে হয়। এর নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথাবার্তা বলবো, কোন জায়গায় কীভাবে জিপিএ কত লাগে, জিপিএ কীভাবে ক্যালকুলেশন করে, এগুলো আমি আরেকটা ভিডিও বানাবো। বাট এখানে জেনে রাখো, এখানে মোট নাম্বার থেকে জিপিএটা কালেক্ট করে। সো তোমার যদি মোট নাম্বার বেশি থাকে তাহলে তোমার এখান থেকে একটা র্যাঙ্ক একটু বাড়ার পসিবিলিটি থাকে। বাট এখানে আসলে 50-50 নর্মালি কারোর আসলে নর্মালি হয় না, কারণ যেহেতু জিপিএ দিয়ে কাউন্ট হচ্ছে না, এখানে কাউন্ট হচ্ছে মার্ক দিয়ে। সো টেনশন নাই, এখানে 50-50 নর্মালি বেশিরভাগ ক্ষেত্রে কারোই হবে না, কারণ যেহেতু মার্ক দিয়ে হিসাব করে। আর এখানে বায়োলজিতে কিন্তু অনেক মার্ক, বায়োলজিতে কিন্তু 30 মার্ক, কৃষিগুচ্ছতে সব থেকে বেশি কিন্তু বায়োলজি থেকে প্রশ্ন আসে এবং এখানে 30 মার্ক থাকে। উদ্ভিদ বিজ্ঞান, প্রাণী বিজ্ঞান নেই, এখানে এরকম লিখিত কোনো নিয়ম নাই যে 15 করে থাকবে, 15 আসবে বোটানি, 15 আসবে জুলজি, এরকম হয় না। আমি সচরাচর দেখছি বোটানি থেকে বেশি আসে, বাট এটা ওই যে বললাম, এখানে জাহাঙ্গীরনগরের মতো প্লাস মাইনাস হইতে পারে, ঠিক আছে। কখনো কখনো দেখা যায় যে আবার জুলজি থেকে বেশি প্রশ্ন করে ফেলে, সো এটা প্লাস মাইনাস হতে পারে। 30 মার্কিং তোমার থাকবে। সো এই করা জায়গার ক্ষেত্রে এখন কোন জায়গার প্রশ্ন কেমন হয় আমি যদি আবার একটু রিপিট করি, তোমার যদি বোর্ড পরীক্ষার প্রস্তুতি ভালো হয়ে থাকে, বোর্ডের জন্য তুমি যদি ভালো করে বায়োলজি পড়ে থাকো, তাহলে তুমি ঢাকা ইউনিভার্সিটি বায়োলজির কোনো চিন্তা নাই। ঢাকা ইউনিভার্সিটি বিগত বছর বায়োলজি প্রশ্ন তুমি অ্যানালাইসিস করলে দেখতে পারবা 80 থেকে 85% প্রশ্ন বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্ন আসে। ইভেন যে রিটেনটাও বোর্ড স্ট্যান্ডার্ডের মধ্যেই পড়ে। 80 থেকে 85%। কিছু প্রশ্ন তো থাকবে, অ্যাটিপিক্যাল কিছু প্রশ্ন তো থাকবেই, যেগুলা দেখা যায় অনেক সময় বইয়ের মধ্যে খুঁজেও পাওয়া যায় না। যেমন গিনিপিগের দাঁতের সংখ্যা কত, বোস্তামি কাচ্ছিমের বৈজ্ঞানিক নাম কি, এরকম টাইপের প্রশ্ন করেই। এরকম 2-একটা প্রশ্ন থাকবেই। সো ওই 2-একটা প্রশ্ন ছেড়ে দিলেও কোনো ক্ষতি নেই। সব গণহারে আনসার করার কোনো মানে হয় না, কারণ গণহারে আনসার করতে গেলে নেগেটিভ মার্কিং খাওয়া লাগে। সো তোমাকে যে 25-এর মধ্যে 25ই নিয়ে আসতে হবে এমন কোনো কথা নাই। তুমি বায়োলজিতে যে 25 আছে, 25-এর মধ্যে 20 তুমি যদি নিয়ে আসতে পারো, তাহলে তোমার একদম আলহামদুলিল্লাহ। এবং এটা আনা সম্ভব, বায়োলজিতে 25-এর মধ্যে 20 আনা সম্ভব। ঢাকা ইউনিভার্সিটি বায়োলজিতে সম্ভব, কারণ তোমার যদি বোর্ডের প্রস্তুতি ভালো থাকে। তুমি বিগত বছর প্রশ্ন বের করে দেখো, এরকম টাইপের প্রশ্ন এখানে করে। সেম আমরা যদি এখানে জিএসটি মানে যেটা রেগুলার গুচ্ছ যেটা, সেখানে যদি যাই, সেখানেও একদম স্ট্যান্ডার্ড প্রশ্ন করবে, একদম স্ট্যান্ডার্ড বায়োলজি প্রশ্ন করবে। এখানে তোমার প্রশ্ন এত বেশি পেঁচাবে না, এত বেশি আবার সহজও করবে না। মানে মেডিকেলের মতো পেঁচাবে না, জাহাঙ্গীরনগরের মতো আবার কঠিন করবে না, ঢাকা ইউনিভার্সিটির মতো এত সহজ আবার করে ফেলবে না। ইয়েস, এটা সত্য, ঢাকা ইউনিভার্সিটির বায়োলজি অনেক সহজ, তুলনামূলক অনেক সহজ, যেটা বোর্ড স্ট্যান্ডার্ড বললাম। তবে এখানে বোর্ড স্ট্যান্ডার্ডের মতো এত সহজ করবে না, জাহাঙ্গীরনগরের মতো এত কঠিনও করবে না, স্ট্যান্ডার্ড প্রশ্ন রাখবে। এটা ইউনিভার্সিটির প্রশ্ন যেমন হওয়া উচিত, তুমি একটু পড়াশোনা করলেই পারবা, সমস্যা নাই। কৃষিগুচ্ছের ক্ষেত্রে এখানে প্রশ্নটা মানে একটু একটু আনপ্রেডিক্টেবল বাট সহজ, ইজি। এখানে প্রশ্ন বায়োলজিতে ইজি টু হার্ড এর মাঝখানে থাকে আর কি, ইজি টু হার্ড, ইজিও করবে হার্ডও করবে। কিছু প্রশ্ন থাকবে ইজি, কিছু প্রশ্ন থাকবে হার্ড, এরকম টাইপের প্রশ্ন করবে, ঠিক আছে। এই কৃষিগুচ্ছতে থাকবে, মানে ইজিও থাকবে কিছু, কিছু হার্ডও থাকবে, এরকম টাইপের মাঝখানে প্রশ্ন থাকবে। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি তোমাকে বললাম যে এখানে প্রশ্ন স্ট্যান্ডার্ড লেভেলে আসলে কখনোই হয় না। আমার মানে অনেকে বলে এখানে বায়োলজি প্রশ্ন স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকে, বায়োলজি শিখা, বাট আমার কাছে এখানে প্রশ্ন কখনোই আমার কাছে স্ট্যান্ডার্ড মনে হয় নাই বায়োলজি। আমার কাছে সবসময় মনে হয়েছে যে তারা একটু মানে প্রশ্নগুলাকে বেশি মানে আনকমন প্রশ্ন জায়গা থেকে প্রশ্ন করে। তো আমি এখানে বলতে পারি যে এখানে প্রশ্ন স্ট্যান্ডার্ড টু আনকমন জায়গা থেকে প্রশ্ন আসে। আনকমন কি জন্য বললাম, আনকমন মানে বইয়ের বাইরে থেকে করে ফেলবে এরকম না, বইয়ের মধ্যে থেকেই করবে। বাট ঢাকা ইউনিভার্সিটি মেডিকেল এই প্যাটার্নগুলো বাইরে যেয়ে প্রশ্ন করবে তারা একটু, ঠিক আছে। সো স্ট্যান্ডার্ড প্রশ্নও থাকবে, কয়েকটা আনকমন প্রশ্নও থাকবে যেগুলো তোমার কাছে হার্ড লাগবে, ঠিক আছে। আনকমন মানে আবার বললাম বইয়ের বাইরে থেকে কিন্তু না, ঠিক আছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটা ঢাকা ইউনিভার্সিটি ফলো করে আজীবন।
তাহলে ডিউ প্যাটার্ন লিখিয়ে রাখলাম, ডিউ প্যাটার্নটাই ফলো করে। তো এমসিকিউ ক্ষেত্রে আগে তো তারা রিটার্ন মানে ঢাকা ইউনিভার্সিটি রিটার্ন দিল, তারাও রিটার্ন দিয়ে দিত, এরকম একটা অবস্থা। তো রিটার্ন যেহেতু নাই, বাট ডিউ এমসিকিউ প্যাটার্নটাই ফলো করবে। সো বুঝতেই পারছো আনসারটা কি হওয়া উচিত। রাজশাহী ইউনিভার্সিটির ক্ষেত্রে বললাম, রাজশাহী ইউনিভার্সিটির বায়োলজি প্রশ্ন, এদের বায়োলজি প্রশ্নগুলাও তুমি কি বলবো, এদের বায়োলজি প্রশ্ন তুমি স্ট্যান্ডার্ডের মধ্যেই পাবা, এখানে এত কঠিন প্রশ্ন করবে না। স্ট্যান্ডার্ড থেকে কিছু কিছু প্রশ্ন আবার হার্ডের দিকে যাবে, কিছু কিছু প্রশ্ন হার্ডের দিকে যাবে, ঠিক আছে, যেহেতু বায়োলজি ইউনিট। তারপরে চট্টগ্রাম, খুলনা, চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন ইজি থাকবে, এটা নিয়ে তোমার কোনো টেনশন নাই, ইজি থাকবে। কোশ্চেন ব্যাংক সলভ করলে তুমি টপিকের ধারণা পেয়ে যাবা। খুলনা ইউনিভার্সিটির যে বায়োলজি প্রশ্নগুলো থাকে, এই প্রশ্নগুলো একটু একটু কনসেপচুয়াল প্রশ্ন থাকে। সো এখানে প্রশ্ন কনসেপচুয়াল প্রশ্ন, তবে কঠিন না। হ্যাঁ, কনসেপ্ট যদি ভালো থাকে তুমি এখানে ভালো করে আনসার করতে পারবা। কুলিম ইউনিভার্সিটির ক্ষেত্রে ইজি প্রশ্ন থাকবে, তুমি যদি কোশ্চেন ব্যাংক সলভ করো তাহলে তুমি আরামসে কি করতে পারবা, আনসার করতে পারবা। জিএসটির ক্ষেত্রেও তো বলে দিয়েছি স্ট্যান্ডার্ড ইজি, তো বুঝতেই পারছো কোন জায়গায় কিরকম। প্রত্যেকটা ইউনিভার্সিটির ক্ষেত্রে কমন কথা, তুমি তাদের কোশ্চেন ব্যাংক সলভ করো, কোশ্চেন ব্যাংক সলভ করলে তুমি ধারণা পেয়ে যাবা। এরকম কখনোই আশা করবো না যে হুবহু কোশ্চেন ব্যাংক থেকে একদম মেরে দিবে, যে প্রশ্ন বিগত বছর আসে সেটাই একদম মেরে দিবে, এরকম কখনো হবে না। হইলেও খুবই অল্প, বাট টপিক মিলা যাবে, অর্থাৎ প্রশ্নের নিচে যে ব্যাখ্যাগুলো থাকে সেই ব্যাখ্যাগুলো পড়লেও দেখবো তুমি অনেক প্রশ্ন আনসার করে ফেলতে পারতেছো। তো এটা টপিক থেকে দেখবা ঘুরে 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 প্রশ্ন আসতেছে। যেমন ঢাকা ইউনিভার্সিটির ক্ষেত্রে যদি বলি, কোষীয় গঠন যে চ্যাপ্টারটা আছে, কোষীয় গঠন চ্যাপ্টার থেকে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে, আমি যদি তোমাদের একটা ছোট টেকনিক বলে দিই। কোষীয় গঠন চ্যাপ্টারে কোষের প্রথম দিকে কিছু কোষ নিয়ে কিছু আলোচনা আছে, কোষের আবিষ্কার, কোষ কি, বিজ্ঞানী অ্যান্টনি ভ্যান লিউয়েনহুক, রবার্ট হুক এবং আদি কোষ এবং প্রকৃত কোষ নিয়ে একটা পার্থক্য আছে। এইটুকু থেকে তুমি একটা প্রশ্ন দেখবে সচরাচর আসে, ঘুরে ফিরে আসে। তবে অনেকগুলো কোষীয় অঙ্গাণু আছে, অনেকগুলো কোষীয় অঙ্গাণুর মধ্যে সব থেকে বেশি পরিমাণ প্রশ্ন আসতে দেখা গেছে মাইটোকন্ড্রিয়া থেকে। ঢাকা ইউনিভার্সিটির কথা বলতেছি, ঢাকা ইউনিভার্সিটিতে মাইটোকন্ড্রিয়া থেকে বেশি প্রশ্ন আসে। তো মাইটোকন্ড্রিয়াটা গুরুত্বপূর্ণ টপিক। তবে ডিএনএ এর পর থেকে, ডিএনএ এর গঠন থেকে সব থেকে বেশি পরীক্ষা প্রশ্ন আসে। ডিএনএ হেলিক্সের ব্যাস কত, একটা পাক থেকে একটা পাকের মাঝখানে পাকের দৈর্ঘ্য কত, দুটা সিঁড়ির মাঝখানে দূরত্ব কত, ইত্যাদি ইত্যাদি। অ্যাডেনিনের সাথে কে আসবে, থাইমিনের সাথে কে আসবে, ডিএনএতে কোন খাত থাকে, আরএনএতে কোন খাত থাকে না, ইত্যাদি ইত্যাদি। এই টাইপের প্রশ্ন একটু বেশি আসে। অ্যান্ড দেন পরের দিকে জেনেটিক কোডনের যে জায়গাটা আছে, জেনেটিক কোডন থেকে কোনটা স্টার্ট করুন কোনটা স্টপ করুন, এই প্রশ্নটা খুব ঘুরে ফিরে আসে। স্টার্ট করুন কোনটা, স্টপ করুন কোনটা, জেনেটিক করুন কয়টা। রেপ্লিকেশন, ট্রান্সলেশন এগুলো থেকে এত বেশি প্রশ্ন আসে নাই, মাঝে মাঝে দুইটা এনজাইম থেকে প্রশ্ন আসে। বাট এই তিনটা টপিকের নাম বললাম, প্রথমত কোষের প্রথম দিকে আলোচনা, তারপর হচ্ছে মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা, তারপর ওইদিকে হচ্ছে কোষের মানে ওই ডিএনএ আলোচনা। তার মাঝখানে আরো দু একটা জায়গা আছে যেখান থেকে আবার প্রশ্ন আসে, যেমন ক্রোমোজোমের সংখ্যা। ক্রোমোজোমের সংখ্যা যে চার্ট আছে এবং ক্রোমোজোম, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ক্রোমোজোম এবং ক্রোমোজোমের সংখ্যা এখান থেকে পরীক্ষায় খুব ঘন 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 প্রশ্ন আসে দেখা গেছে। আর প্রথম দিকে কোষ প্রাচীর এবং কোষ ঝিল্লি, এই জায়গাগুলো থেকে ঘন ঘন প্রশ্ন আসে। তাহলে আমি তোমাদের বলেই দিলাম। এবং পুরো চ্যাপ্টারের মধ্যে ঢুকলে দুটো জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন পাওয়া গেছে, মাইটোকন্ড্রিয়া এবং ক্রোমোজোম, এই জায়গা থেকে বেশি প্রশ্ন পাওয়া গেছে। তোমাদের এগুলো তো ঘাটতে হবে, ঘেটে তারপর বুঝতে হবে যে কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে। প্রত্যেকটা চ্যাপ্টার থেকে তুমি যদি এগুলো বের করে ফেলতে পারো, বায়োলজি 24 চ্যাপ্টার আছে, 24 চ্যাপ্টার থেকে তুমি যদি বের করে ফেলতে পারো, তোমার 15 মার্ক ইজিলি চলে আসবে, এত কঠিন প্রশ্ন আসে না। 15টা এমসিকিউ এর মধ্যে দেখবা, 15টা এমসিকিউ সহজ থাকে, হাতে কোনো দু একটা এমসিকিউ এরকম দিয়ে দেবে, সর্বোচ্চ 2 থেকে 3টা এমসিকিউ, সর্বোচ্চ 2 থেকে 3টা এমসিকিউ এমন দিবে যেটা একটু কঠিন। 3টা পর্যন্ত যায় না, 2টা এমসিকিউ থাকবে খুবই কঠিন। একটা এমসিকিউ এমন হতে পারে যে বইয়ের মধ্যেও নাই, থাকতেই পারে, এটা তুমি স্কিপ করবা, সমস্যা নাই। তোমার সবগুলো আনসার তো তোমার করা দরকার নেই, কোনো সাবজেক্টে সবগুলো প্রশ্ন আনসার করার তো প্রয়োজন নাই, করতে পারলে ভালো। আর রিটেনের ক্ষেত্রে বললাম, রিটেনের ক্ষেত্রে মানে আউট অফ নোয়ার কোনো প্রশ্ন আসবে না, তোমার জানাশোনা জিনিস থেকেই প্রশ্ন আসবে। সো প্রত্যেকটা জায়গায় এরকমই ব্যবসা থাকে, এইগুলো তোমাকে বুঝতে হবে। আর এইগুলাই তোমাদেরকে ধরাই দেওয়ার জন্য আমাদের যে ভার্সিটি প্লাস জিএসটি যে এসিএস এর যে কোর্সটা, সেটা তো আসেই রেডি তোমাদের জন্য। আমি আসি বায়োলজিতে, তোমাদের ফাদ ভাই আছেন বায়োলজিতে, তোমার ডাক্তার তোফাইল ভাই আছেন বায়োলজিতে, এবং অন্য সাবজেক্টের ক্ষেত্রে টিচার প্যানেল তোমরা অলরেডি জেনে গেছো। 15 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। তুমি যখন ভিডিও দেখতেছো হয়তো ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, ডিসকাউন্ট হয়তো শেষ হয়ে গেছে। সো আর দেরি করার দরকার নেই, দ্রুত চলে আসো। আমি আজকে বায়োলজি নিয়ে কথাবার্তা বললাম, আমি পরে আরও একটা ভিডিও বানাবো অন্যান্য সাবজেক্ট, যেমন তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হলে তোমার কী করা উচিত, আমি সেইগুলো নিয়ে তোমাদের সাথে কথাবার্তা বলবো। জিপিএ নিয়ে কীভাবে কী হওয়া উচিত, মিনিমাম কতটুকু জিপিএ লাগে, এবং জিপিএ কীভাবে কাউন্ট হয়, এটা নিয়ে তোমাদের একটা ভিডিও বানাবো, ঠিক আছে। এবং কী স্ট্র্যাটেজি দিয়ে তোমার প্রশ্ন আনসার করা উচিত, এবং কোন কোন জায়গা থেকে, যেমন আমি মাত্র একটা অ্যানালাইসিস তোমাদেরকে দিলাম, কোন কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে কোষীয় গঠন চ্যাপ্টারে, এরকম অ্যানালাইসিস টাইপের ভিডিও তোমরা চাও কিনা একটু কমেন্ট আমাকে জানাই দিও। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আমাদের ভার্সিটি কোর্সের লিঙ্ক কমেন্টে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিও। আল্লাহ হাফেজ।